প্লিজ ঈশান, এসবের কোনো প্রয়োজন নেই ঈশান। ঈশান, ঈশান প্লিজ দাঁড়াও, থাকুক না এসব। আমাকে আটকিও না। ঈশান, ঈশান থাকুক, এগুলো থাকুক ঈশান। আরে তোর সাথে 4 পাক ঘুরেছি, তাহলে হলি তো? তুই আমার মিসেস, তুই তো আমার প্রার্থনা। যা চাইতে আমি প্রতিদিন এখানে আসতাম, আমার প্রার্থনা আজ আমার সামনে। তাকে যেতে কি করে দিই? এতবার কাছে এসেও তুই দূরে চলে গিয়েছিলিস নম্রতা। এবার দেখবো আমি কিভাবে দূরে যাস আমার থেকে। উপরওয়ালার ইচ্ছেও আছে, আর তোর সঙ্গ। ওর কথায় অত কান দিস না তোরা, কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলেছে ও। কিন্তু এভাবে চলতে পারে না বাবা। আমরা এদের সঙ্গে থাকছি কেন? এই বাড়িতে শুধু আমরা 3 জন কেন থাকতে পারি না? এই বাড়ির জন্য আইনি লড়াই তো তুমি লড়েছিলে, আর আমরা যখন কেস জিতে গেছি তখন এরা আমাদের সঙ্গে থাকবে। এতে তো শুধু আমাদের অধিকার হওয়া উচিত। ও কিন্তু একদম ঠিক বলেছে বাবা। আপনি তো ঈশান আর হিয়াকে এই বাড়ির সবথেকে বড় বেডরুমটা দিয়ে দিয়েছেন। ওই রুমটা তো আমাকে দেওয়া উচিত ছিল বাবা। ওরে চেরি মা, যখন গোটা সমুদ্রটাই আমাদের, তখন এক মগ জলের জন্য লোভ করতে নেই। আরে বৌদির ইচ্ছে ছিল যে ওই রুমটা ঈশান আর হিয়াকে দিই আমি, তাই দিয়েই দিলাম। এটুকু তো করতেই হবে বল, বাড়ির বড় আমি। কিন্তু তুই টেনশন করিস না, 1 সপ্তাহে খালি করিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুরো প্ল্যানটা এই মগজে সেট করা আছে। দাঁড়াও, রাগ বের করতে দাও ওকে, নিজে থেকেই শান্ত হয়ে যাবে। আরে ঈশান, অনেক হয়েছে। স্মৃতিকে ঈশান থামো তুমি। ঈশান, ঈশান বন্ধ করো সব। ঈশান করো না। ঈশান স্টপ ইট। ঈশান, প্রতিটা স্মৃতিকে আমি মুছে ফেলবো। এই বাড়িতে ওর আর কিচ্ছু থাকবে না। ওকে আর তুমি কোথাও দেখতে পাবে না হিয়া, না আমার কথায়, না আমার চোখে, নাই ঘরের মধ্যে। তুমি রেস্ট করো, যাও বসো তুমি গিয়ে। আমি তুই ট্যাটু করিয়েছিস? ব্যথা করেনি? তুমি ওর নামটা কখনো নিজের জীবন থেকে মুছে ফেলতে পারবে না ঈশান। ওর নেই আমার জীবনে, কোনো অস্তিত্ব নেই ওর আমার জীবনে। না ওর মুখ, না ওর কোনো কথা, আমি কিচ্ছু মনে করতে পারি না ওর নাম লেখার জন্য যদি আমি ব্যথা সহ্য করতে পারি, তাহলে ওর নাম মুছার জন্য আমি ব্যথা সহ্য করে নেব। ঈশান, ঈশান আমি কি ওর করছো সব তুমি? চিহ্ন মুছে ফেলবো। ঈশান, ওর সব চিহ্ন। কি ভুল করছো? করেছি। এসবের দরকার নেই। ছাড়ো, ঈশান রিয়া। ছাড়ো। কি রিয়া। করছোটা কি তুমি? ঈশান ওকে বলতে ছাড়ো। পারবো না। ঈশান ওকে বন্ধ বলতে করো পারবো না। এসব প্লিজ। বলতে পারবো ছাড়ো না না। আমি। মুছে ফেলবো ওর নাম। ছাড়ো। ওকে বলতে পারবোই। ঈশান, মুছে ছাড়ো ফেলবো ওর ঈশান। নাম। মুছে ছাড়ো। ফেলবো ওর নাম। সরে যাও ছাড়ো হিয়া, না, ঈশান। যাও। ছাড়ো ছাড়ো, হিয়া, তুমি এটা করো ছাড়ো, না, ছাড়ো ঈশান, আমাকে। ছাড়ো।
আমি ওষুধ নিয়ে আসছি ঈশান, দাঁড়াও। ঈশান, কিন্তু please, তোমার তো ঈশান, আমি কেটে ঠিক গেছে, আছি। তুমি ঈশান, কোথায় ঠিক আছো হিয়া? কিছু বুঝতে পারছি না, ও আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। বুঝতে পারছি না আমি কি করব, কিভাবে করব। আমি তোমাকে অনেকটা ব্যথা দিলাম। আমি ঈশান, আমি 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 ঠিক আছি, তুমি প্লিজ আমি- নিজেকে সামলাও। আমি ঠিক আছি। একবার দেখো তো নিজেকে তুমি কতটা আঘাত করে ফেললে। ঈশান, কেন করছো তুমি এরকম? প্লিজ করো না। ওঠো ঈশান, ওঠো, সামলাও নিজেকে। কিভাবে সামলাবো হিয়া? কিভাবে সামলাবো নিজেকে? আমি জানিও আমার জীবনে আর নেই, আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে আমি শুধু ওর কথাই ভাবছি। ভাবছি যে ও ঠিক আছে কিনা, কিছু খেয়েছে কিনা, ওর কাছে টাকা আছে কিনা, কেউ আছে কিনা ওর কাছে। শুধু ওর কথাই ভাবছি আমি। ঈশান, শোনো, হিয়া। তুমি হিয়া, আমি অলরেডি তোমাকে অনেকটা হার্ট করেছি। একটা কাজ করো, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি একটু পরে আসছি। যাও। এই মুহূর্তে আমি কোনো কথা বলতে পারবো না, আর তুমিও কিছু বুঝতে পারবে না। আমি জানি না তোমাকে কিভাবে বোঝাবো এই মুহূর্তে আমি কি ফিল করছি। তুমি আমার তোমার কোনো কথা বোঝার জন্য শব্দের প্রয়োজন নেই আমার। আর আজ থেকে তোমার খুশিটাও আমার, তোমার চোখের জলটুকু আমার। ऐसा सफर है ये क्या मंजिले कि अपनों से ही हो गए फासले न सोचे तो चाहत के ये सिलसिले कि चाहा जिसे मिल के भी ना मिले खारियां खारियां किया खारियां 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 किया खारियां प्यारियां प्यार तो मैं दीवारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई আরে কেউ চেনো নাকি একে? বিচারি মনে হচ্ছে কানাডার কোনো ছেলের চক্করে পড়েছিল। ঠিক বলেছো, মা বাবা হয়তো ছেলেপক্ষের দাবি পূরণ করতে পারেনি, সেই জন্য ওকে ছেড়ে চলে গেছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো ঘরের মেয়ে, কিন্তু দেখো বেচারি কিভাবে সিঁড়ির উপর শুয়ে আছে। মা, ওঠ মা, কে তুই? কোথায় বাড়ি তোমার? কোথা থেকে এসেছো? এখানে কি করে এলি? কে রেখে গেল তোকে এখানে? কে জানে কেমন মানুষ ওরা, যে এই অবস্থায় মেয়েটাকে এখানে রেখে গেল। কত কষ্ট পাচ্ছে মেয়েটা। মনে হচ্ছে কেউ গয়নাগাটি চুরি করে নিয়েছে। কে আবার চুরি করবে? নিশ্চয়ই ওই ছেলেটারই কাজ। ওই বদমাইশটাই নিয়ে গেছে সব গয়না। আপনারা চুপ করুন প্লিজ, আপনারা চুপ করুন। ওর কোনো দোষ নেই, ও ও কিচ্ছু করেনি। সব সব দোষ আমার। আপনারা ওর নামে প্লিজ বলবেন না। আরে কেন বলবো না? ও তোমাকে এই অবস্থায় ছেড়ে গেল? খবরদার, খবরদার যদি আপনারা ওর নামে আর একটা কথাও বলেন। বললাম তো আমি, ও কিচ্ছু করেনি, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ও আমায় ঠকায়নি, আমি ওকে ঠকিয়েছি। এই দেখো, আমরা তোকে সহানুভূতি দেখাচ্ছিলাম আর ও আমাদেরই হুমকি দিচ্ছে। কি দিনকাল পড়েছে। কেউ তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি তো নিজে পালিয়েছিস নাকি? কে জানে কোথা থেকে এসেছে, কে মেয়েটা, জানে কে? কি নাম, আমিও কিছু বুঝছি বুঝতে না। পারছি না। এই যে, সরে যাও তোমরা। মজা দেখতে তো বেশ ভালোই লাগে তোমাদের।
আরে তোমরা কেউ মেয়েটার যে কি অবস্থা সেটা দেখতে পাচ্ছ না? সবাই যেন এখানে মেলা দেখতে চলে এসেছে। একবারও কারো মনে হলো না যে মেয়েটাকে একটু সাহায্য করি, ও খেয়েছে কিনা জানতে চাই, একটু জল দিই? না, প্রশ্নই করে যাচ্ছে সকলে। কে কোথা থেকে এসেছে, যেখান থেকেই আসুক না কেন, ও তো কারুর বাড়ির মেয়ে নাকি? আর মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী, বুঝলে? না মা, চুপ চুপ। এই দেখো, হাঁ করে তাকিয়ে রয়েছে, তখন থেকে জলের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। একবারও মনে হলো না মেয়েটাকে একটু জলটা খাওয়াই? দাও আমাকে, দাও। জলটা খেয়ে নাও মা, খেয়ে নাও। উপরওয়ালা দরজায় এসে কাঁদতে নেই। কে ছেড়ে গেছে, গয়না কে কেড়ে নিয়েছে, তোমরা এইসব প্রশ্ন করে যাচ্ছ, নিজেদেরকে পুলিশ ভাবছো? যাও নিজেদের কাজ করো গিয়ে, আমি আছি, আমি দেখছি। যাও। ও আমায় ঠকায়নি, আমি ওকে ঠকিয়েছি। তুমি জল খেয়ে নাও। নাও, চুপ করো, জল খেয়ে নাও। আরে যাও, তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? একটু হাওয়া আসতে দাও, যাও নিজেদের কাজ করো গিয়ে। কি বলবো, ভালো করতে এলাম আর কথা শুনতে। আমাদের কি? কেঁদো না তুমি, খুব কষ্ট হচ্ছে তাই না? বেশি চিন্তা করো না, জীবনে যত কষ্টই আসুক না কেন, উপরওয়ালাকে স্মরণ করবে, সব ঠিক করে দেবেন উনি। হে উপরওয়ালা, তুমি ওর সব কষ্ট দূর করে দাও, শান্তি দাও। জানি না কেন ওকে খুব আপন মনে হচ্ছে। উপরওয়ালা যে কি চান তা উনিই জানেন। যে বাড়ি মেয়েও জানি না সেই বাড়ির কি অবস্থা এখন। ব্যাস ব্যাস ব্যাস। ঈশান, হিয়া, সরি, আমি বুঝতে পারিনি কখন ঘুম এসছে। ঈশান, হিয়া, আমি তোমাদের জন্য চা নিয়ে এসেছি। আমি দেখছি। ঈশান, আমি বাইরেটা সামলাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং মা। কেমন হিয়া, তোমার শাশুড়ি তোমার জন্য চা এনেছেন আর তুমি দরজা আটকে দাঁড়িয়ে আছো? পায়ে ধরো, মানে বলছি প্রণাম করো। এই তোমাদের গুড মর্নিং শুড মর্নিং বিদেশে চলতে পারে, আমাদের দেশে না চলে না। আপনি চিন্তা করবেন না জেঠিমা, ওকে আমি সব শিখিয়ে দেব, একদম নিজের মতো করে দেব ওকে, যে বড়দের সেবা করবে। আরে আরে থাক থাক মা, এসবের কোনো প্রয়োজন নেই। রাতে খেলা তো হয়েছিল এখানে, এবার সেটা ভালোবাসার খেলা নাকি উপরওয়ালাই জানেন। ঈশানের জন্য চা এনেছিলাম, তাও চা খায় তো নাকি ওর এটাতেও অ্যালার্জি আছে? যাক, কোনো ব্যাপার না, আমি ভেতরে রেখে আসছি। থ্যাংক ইউ। আপনারা তো টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমার স্বামী, আইল টেক কেয়ার। মা, হিয়া, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার মা এসেছেন বাইরে তোমায় দিরাগমনের জন্য বাড়ি নিয়ে যেতে। দিরাগমন? আরে তুমি এই নিয়মটার বিষয়ে জানো না? আরে বাবা, ওইসব কি করেই বা জানবে। শোনো মা, এটা হলো একটা নিয়ম যেখানে বিয়ের পরের দিন নতুন বউ নিজের বাপের বাড়ি যায়। শুধু একদিনের জন্য, তারপর স্বামী গিয়ে কিন্তু বউকে নিজের বাড়িতে নিয়ে আসে। অফকোর্স নিয়ে তো আসবেই, ছেড়ে তো আর দেয়নি যে ফেলে রেখে আসবে। তোমার মুখে যা আসছে তুমি সেটাই বলে যাচ্ছ। শোনো, কথা বলার আগে না একটু ভেবে চিনতে বলতে হয়। হিয়া মা, এটা নাও, আজ তুমি এটা পরো, সুন্দর করে সেজো। কেমন? সাজটা কিন্তু নতুন বইয়ের মতোই হতে হবে।
ভাই সব ঠিক আছে? আরে কখন একটু হাস। এই নাও দাদা। আরে দাদা তুমি এখানে? এই সবজিগুলো এনেছি তোর জন্য, আমার ক্ষেতের। তুমিও না দাদা, বারবার এসব কেন আনো বলো তো? এই বিজন, ওইগুলো নিয়ে আয় তো। আরে এই দেখো দাদা, এই গয়নাগুলো লুট করেছিল ওরা, যাদের তুমি কাল জেলে বন্দি করিয়েছিলে। আচ্ছা এখন এদের কি করব? আর কদিন জেলের হাওয়া খেতে দে, বুদ্ধি ঠিক ফিরে আসবে। আর এই গয়নাগুলো কি করব? তুমি নিশ্চয়ই জানো এগুলো কার থেকে লুট করেছে। আমি ওকে ঠকিয়েছি, বিয়ে করব বলে কথা দিয়ে আমি ওকে মণ্ডপে ছেড়ে চলে এসেছি। ও শেষ হয়ে যাবে, আমি নিজের হাতে সবটা শেষ করে ফেলেছি। এগুলো একটা মেয়ের, আর তুই তো জানিস মেয়েদের কোনো ব্যাপারেই আমি মাথা ঘামাই না, সেই জন্য ওকে দেখতে পাইনি। হ্যাঁ, এগুলো তুই থানায় রেখে দে, যদি কখনো খুঁজতে আসে দিয়ে দিবি। ও হ্যাঁ, আর একটা কথা মনে রাখিস, মেয়েরা সবকিছু ভুলে গেলেও কিন্তু নিজের গয়নার ব্যাপারে ওরা কোনো দিন ভুলে না। কথাটা তুমি একদম ঠিক বলেছো। দেখিস নিশ্চয়ই আসবে। আমি চললাম। হ্যাঁ, জানি না কার জীবন নষ্ট করে এসেছে, কার মন ভেঙে দিয়েছে। বেচারা ছেলেটা যেন ভালো থাকে। আরে মা, এ কি, তুমি এখনো খাওয়া শুরু করনি? খাবার তো আর নিজে নিজে মুখে ঢুকে যাবে না, কিছু না খেলে শরীরে শক্তি পাবে কি করে? নাও খেয়ে নাও, শুরু করো। দাঁড়াও, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আচ্ছা মা, তোমার নামটা তো এখনো বললে না আমাকে। নম্রতা। এনারা হলো আমাদের বাড়ির বিউটিফুল লেডিস। মাকি ঠাম্মা, তুমি মাম্মা বাবার জন্য কিছু বলো। এই বিয়ে সব থেকে স্পেশাল ব্যাপার কি বলো তো? বাবা মায়ের বিয়েতে মেয়েও এসেছে। নম্রতা, কোথায় বাড়ি তোমাদের মা আর তোমার বাবা মা? ওনারা কোথায় থাকেন? নাম কি ওনাদের? দেখো নম্রতা মা, মানুষ যতই চোখের জল ফেলুক, যতই নিজে কষ্ট পাক, কিন্তু বেঁচে থাকতে গেলে খেতে তো হবেই। আমাদের এই জীবনটা একটা যুদ্ধের মতোই। এখানে বেঁচে থাকাটা ঠিক যতটা কঠিন, নিজেকে শেষ করা তার চেয়েও কঠিন। আর এত সহজে নিজেকে শেষ করা যায় না। তুমি খেয়ে নাও। আমার খিদে পাইনি। একটা কথা বলো তো, তুমি বলেছিলে না তুমি ওকে ছেড়ে এসেছো? নিজের ইচ্ছেতেই ছেড়েছো নাকি কেউ জোর করেছিল? কেউ তোমাকে কি ভয় দেখিয়েছিল? বাধ্য করেছিল তোমাকে কেউ? যদি তুই এই বিয়েটা করিস বা যদি তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তোর ঈশানের জীবনটা আমি ধ্বংস করে দেব। সারা জীবন ওকে জেলে পৌঁছতে হবে। না, কেউ আমায় কোনো রকম জোর করেনি। ওর কথা শুনে কেন আমার তনুর কথা মনে পড়ছে। তনুর মতো ও মিথ্যে কথা বলতে পারে না। এইটা আমার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। তাহলে কষ্ট পাচ্ছ কেন মা? হ্যাঁ, কেন কাঁদছো তুমি? সিদ্ধান্ত যখন নিজেই নিয়েছো, ভেবেচিন্তেই নিয়েছিলে নিশ্চয়ই। সম্পর্কটা ভাঙিস না তুই, শেষ হয়ে যাব আমি নম্রতা। তোকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। এই জন্মে তো তোর জীবনে ঈশান ছাড়া আর কারোর কোনো চান্স নেই। তুই শুধু ঈশানকেই বিয়ে করবি। নম্রতা, আমি তোর কাছে আমার ছেলেটার জীবন ভিক্ষে চাইছি, তুই ঈশানকে বিয়ে কর নম্রতা। ইউ আর রিয়েলি ভেরি ফানি বলরাম বাবু। আপনার কথায় একটা শব্দ ঠিক ছিল আর একটা ভুল। ফানি এটা ঠিক, কিন্তু বলরাম বাবু নাটকে।
জাস্ট কল মি বল্টু। কি কথা হচ্ছে শুনি? আরে তেমন কিছু না বৌদি, এমনি একটু গল্প গুজব করছিলাম। এসব আবার কি? আমাদের তো সবই আছে। সে তো অবশ্যই। আর আপনাদের ওই পুরনো বাড়ির থেকে অনেক বড় আর বেশ সুন্দর। ভালোই তো বলুন। আমার দেওয়া জিনিসগুলো রাখার জন্য কোনো জায়গার অভাব হবে না। আরে একদম ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, আরে নটবর এদিকে শোন, আমার রুমের বেডটা সাবধানে রাখবি। অ্যান্টিক পিস, 100 বছরের পুরনো, পিওর ইন্ডিয়ান রোজউড। আমার বাবা আনিয়েছিল কাশ্মীর থেকে, আর আজকের ডেটে ওর দাম কয়েক লাখ টাকা। মগজে ঢুকলো? যা। আচ্ছা, এটা আপনাদের পূর্বপুরুষদের বাড়ি। তাই তো আমি ভাবি ঈশান তো সামান্য সরকারি চাকুরে। আমি বলতে চাইছি সরকারি কোয়ার্টারে থাকতো, হঠাৎ করে এত বড় বাংলো। শুধু বাংলোটাই পূর্বপুরুষদের নয়, জমিও আছে কয়েক বিঘা। আসলে ঈশানের কাকা চাইছিলেন যে নতুন বউ যেন নতুন বাড়িতেই পা রাখে। বাড়ির কাজ এখনো চলছে, কিন্তু আমরা শিফট করে গিয়েছি। এমনিতেও ওই ছোট্ট বাড়িতে আমাদের বৌমা কিভাবে থাকতো, এখন এখানে থাকবে রানীর মতো। এখন কিং সাইজ রুমে থাকবে কুইনের মতন। কি ঠিক বলেছি না? ওহো, কি হয়েছে জেসমিন? আরে কি বলুন তো, আমি যে ফার্নিচারগুলো অর্ডার করেছিলাম হিয়ার জন্য, সেগুলো আপনাদের ওই পুরনো বাড়ি অনুযায়ী করছিলাম। তাই সব ফার্নিচারগুলো তো ছোট। এবার ওগুলো সব এক্সচেঞ্জ করে আমাকে আবার নতুন আনাতে হবে। বড় বেড, বড় ড্রেসিং টেবিল, বড় ল্যাম্পস, এভরিথিং। একদম ঠিক বলেছেন। বড় বাড়িতে ফার্নিচারও সেই সাইজ আর স্ট্যান্ডার্ড মতন হওয়া উচিত। আর এমনিতেও এই বাড়ির সব থেকে বড় রুমটা আমি ঈশান আর হিয়াকেই দিয়েছি। ভালো হয়েছে তাড়িয়ে দিয়েছে ওই নম্রতাকে। হিয়া ঈশানের সঙ্গে সঙ্গে এত প্রপার্টিও পেয়ে গেল। এবার আমার হিয়ার জীবনে আর কোনো কিছুর অভাব থাকবে না।